সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে তোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। চাঁদপুরের 7 খুনের ঘটনাকে ডাকাতি হিসেবে দেখছে না পুলিশ, নৌযান শ্রমিকদের আলটিমেটাম। প্রথমবার খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় পৌঁছালো ট্রেন, দারুণ খুশি এই পথের যাত্রীরা। তো কম সময়ে আমরা ঢাকা যাব, এটা আমাদের জাস্ট একটা স্বপ্ন ছিল। অল্প সময়ের মধ্যে আসা যাওয়া করতে পারবো, এর জন্য আমাদের সবার সুবিধা হয়েছে। ট্রেন জার্নিটা ভালো আর ভাড়া কম। সারা দেশে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বেড়েছে শীত, পঞ্চগড়ে তাপমাত্রা নামলো 9-এর ঘরে। চাঁদপুরের মেঘনায় সারবাহী জাহাজে 7 খুনের ঘটনাকে শুধুই ডাকাতি হিসেবে দেখছে না পুলিশ। জাহাজে থাকা সারসহ কোনো কিছু খোয়া না যাওয়ায় পুলিশ সম্ভাব্য সব বিষয় বিবেচনায় রাখছে। ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্তে নেমে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ধারণা করছেন এর পেছনে ভিন্ন কোনো কারণ থাকতে পারে। তারা বলছেন, শুধু লুটপাটের জন্য গলা কেটে একসঙ্গে এতগুলো মানুষকে নৃশংসভাবে হত্যার ঘটনা অস্বাভাবিক। সোমবার মরদেহ উদ্ধারের ঘটনা পেয়ে ঘটনাস্থলে যান চাঁদপুর নৌ পুলিশের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান। তিনি পুলিশ কর্মকর্তা সহ সংশ্লিষ্ট অনেকের সঙ্গে নিয়ে কথা বলেছেন। এই ঘটনায় জীবিত কর্মচারীর শ্বাসনালী কাটা, তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখানে শ্রম ছিল, দেখা যায় না নৃশংস, মাথায় খুব সবগুলোই মনে হচ্ছে যে এরকম যে ঘুমের অবস্থায় মারছে সবারই। ওর আমি এখানে খুব দিকে চোখ শরীরে কেটে গেছে, সবার মাথায় খুব। শেখ সবুজ আমার ভাই, মাস্টার গোলাম কিবরিয়া উনি আমার বড় মামা। কাছে যেভাবে ওনাদের ঘাড়ে এক সাইডে যেভাবে কোপানো হয়েছে ধারালো অস্ত্র দিয়ে, সেটা দেখে মনে হচ্ছে যে এটা কোনো মতে ডাকাতিটা, এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সুস্থ তদন্ত করে এদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি যাতে দেয়, যাতে আমাদের মতো এরকম না হয়। এদিকে মেঘনা নদীতে জাহাজের 7 স্টাফের হত্যাকারীদের গ্রেপ্তার ও নিহত প্রত্যেক পরিবারকে ক্ষতিপূরণ দিতে সরকারকে 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন নৌযান শ্রমিকরা। অপরাধীদের আইনের আওতায় আনা না হলে 26 ডিসেম্বর রাত 12টা থেকে সারা দেশের সকল নৌপথ বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য এবং ঢাকা চাঁদপুর লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের সভাপতি হারুনুর রশিদ। সকালে চাঁদপুরের নৌযান শ্রমিকরা লঞ্চঘাট এলাকায় বিক্ষোভ করে। এ সময় নিহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে 20 লাখ টাকা ক্ষতিপূরণের দাবি জানান নৌযান শ্রমিকরা। নিরাপত্তা আবিষ্কার সনদ অনুযায়ী ওই জাহাজের লোক সংখ্যা টাকার কথা বেশি, বাকি লোক কোথায়? ওখানে 7 জন আসলে মারা গেছেন, আরো একজন মৃত্যুর সাথে ভাঞ্জা লড়ছেন। রাষ্ট্রীয়ভাবে 20 লক্ষ টাকা সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ প্রদান করা সহ তার পাশাপাশি এই 72 ঘন্টার মধ্যে যদি নাকি এই লোকগুলোকে যদি নির্দিষ্ট ভাবে অ্যারেস্ট করে দিয়ে আইনের আওতায় আনতে না পারে, 26 তারিখ দিবগত 1 মিনিট থেকে বাংলাদেশ সম্পূর্ণ নৌপথ বন্ধ ঘোষণা। যাচ্ছি পরের প্রসঙ্গে। ছাত্র জনতার অভ্যুত্থানে আশুলিয়ায় 6 শিক্ষার্থীকে হত্যা ও মরদেহ পোড়ানোর মামলায় ঢাকা 19 আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়ায় প্রসিকিউশনের পক্ষ থেকে করা আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। এ সময় চিফ প্রসিকিউটর জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে আনা সম্ভব হলে গণহত্যার বিচার আরও ভালো হবে। ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে গত 5 আগস্ট আশুলিয়া এলাকায় গুলি করে হত্যা করা হয় 6 শিক্ষার্থীকে। এরপর তাদের লাশ পুলিশ ভ্যানে তুলে আগুন জ্বালিয়ে দেয়া হয়। মর্মান্তিক এই ঘটনায় বিচারের জন্য অভিযোগ দায়ের করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দীর্ঘ সময় ধরে ঘটনার তদন্ত করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এতে ঢাকা 19 আসনের সাবেক সংসদ সদস্য ও 4 পুলিশ কর্মকর্তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানায় প্রসিকিউশন। শুনানি শেষে মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ আদেশ দেয়। ঢাকা 19 আসনের সেই সময়ের যে এমপি ছিল সাইফুল ইসলাম, সে নিজ হাতে অস্ত্র নিয়ে
গুলিবর্ষণ করেছে পুলিশের পাশাপাশি ছাত্রলীগকে নিয়ে। লাশ পোড়ানোর ঘটনার সাথে সেই সময় কর্মরত 4 জন পুলিশ অফিসারকে আমরা শনাক্ত করেছি। গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছিলাম। আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আজকে। তিনি জানান, বিনা কারণে কাউকে হয়রানি করা হবে না। তদন্তের পরই অপরাধীদের গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হবে। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে আনার প্রসঙ্গেও কথা বলেন। কূটনৈতিক চ্যানেলে তাকে ফেরত পাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে, সুতরাং এইটা একটা ধারাবাহিক প্রক্রিয়ার অংশ। আমরা চাইবো সরকার এই কাজের মাধ্যমে সফল হয়ে তাকে যদি আমাদের কাছে আনতে পারেন, তাহলে বিচারটা আরও ভালোভাবে করা সম্ভব হবে। সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের নাম প্রকাশ করা হলেও পালিয়ে যাওয়ার আশঙ্কায় পুলিশ কর্মকর্তাদের নাম প্রকাশ করা হয়নি। তাদের বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী 26 জানুয়ারি তারিখ ঠিক করেছে আদালত। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়ায় সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। মুক্তির খবর শুনে কাশিমপুর কারাগারের সামনে তাকে নিতে তার স্বজনরা সহ শত শত নেতাকর্মী উপস্থিত হন। এই সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মী ও সমর্থকরা। কারাগার থেকে মুক্তি পেয়ে আব্দুস সালাম পিন্টু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। একই সাথে বিএনপি নেতাকর্মীদের তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। 2008 সালের জানুয়ারিতে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হন তিনি। এই স্বৈরাচারকে আপনারা উৎখাত করেছেন। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সামনের দিকে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে পিলখানা হত্যাকাণ্ড সহ স্বাধীনতার পর থেকে সব খুন, গুম এবং শাপলা চত্বরের পরিকল্পিত হত্যার বিচারের পাশাপাশি সমৃদ্ধ দেশ গড়া হবে। গাইবান্ধায় কর্মী সম্মেলনে এসব কথা বলেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে জেলা জামায়াতের আয়োজনে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বালক বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে যোগ দেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন এবং অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। আবু সাইদরা স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা একটা বৈষম্যহীন সমাজ চাই, আমরা একটা মানবিক সমাজ চাই, আমরা একটা গর্বের বাংলাদেশ চাই, আমরা একটা অহংকারের বাংলাদেশ চাই। এই বাংলাদেশ গড়া হবে শহীদদের রক্তের প্রতি সম্মান দেখানোর বাস্তব নমুনা ইনশাআল্লাহ। পদ্মা সেতু হয়ে ঢাকা খুলনা রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার ভোর 6:15টায় 553 জন যাত্রী নিয়ে খুলনা ছাড়ে জাহানাবাদ এক্সপ্রেস নামের নতুন ট্রেন। নড়াইল ও পদ্মা সেতু হয়ে ট্রেনটি পৌনে সকাল 10টায় ঢাকায় পৌঁছায়। খুলনা স্টেশন থেকে জাহানাবাদ এক্সপ্রেস নামে নতুন ট্রেনের যাত্রা শুরু হয় মঙ্গলবার ভোর 6:15টায়। ট্রেনটি নোয়াপাড়া, সিঙ্গিয়া, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী ও ভাঙা স্টেশন হয়ে ঢাকায় পৌঁছায় সকাল 10টায়। খুলনা থেকে ঈশ্বরদী ও যমুনা সেতু হয়ে রেলপথে ঢাকার দূরত্ব 376 কিলোমিটার। পদ্মা সেতু হয়ে নতুন রেলপথ নির্মাণে যাতায়াতের দূরত্ব কমেছে 177 কিলোমিটার। পদ্মা সেতু হয়ে চালু হওয়া ট্রেনটি পৌনে 4 ঘন্টায় ঢাকায় পৌঁছায়। এত অল্প সময়ে ঢাকায় পৌঁছাতে পেরে খুশি যাত্রীরা। সময়ের ভিতরে যাওয়া যাবে। আমরা খুব আনন্দ পাচ্ছি, ট্রেনে যেতে খুব সুবিধা, ট্রেন জার্নিটা ভালো। সোমবার সাপ্তাহিক বন্ধ ছাড়া ট্রেনটি প্রতিদিন চলাচল করবে। প্রথম দিন খুলনা স্টেশন থেকে 553টি টিকিট বিক্রি হয়েছে বলে জানান স্টেশন মাস্টার। এখন খুলনাবাসীর একটু উপকার হয়েছে যে আমরা অল্প সময়ের ভিতরে ঢাকায় জার্নি করতে পারতেছি। খুবই ধন্যবাদ রেল কর্তৃপক্ষকে আমাদের যাত্রীদের এত সুবিধা দেওয়ার জন্য। ঢাকা খুলনা রুটে ট্রেনের সর্বনিম্ন ভাড়া 445 টাকা এবং সর্বোচ্চ 1330 টাকা নির্ধারণ করা হয়েছে। আজকে প্রথম দিনে আমাদের টিকিট বিক্রি হয়েছে খুলনা থেকে বিভিন্ন রুটে 553টি, যেটা রেশিও হিসেব করলে 70% দাঁড়ায়। জাহানবাদ এক্সপ্রেস ট্রেনে বগি রয়েছে 12টি, যার মোট আসন 768টি। দীপ্ত বার্তা কক্ষ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। স্থানীয় সময় সোমবার এই ফোন আলাপের বিষয়ে হোয়াইট হাউসের ওয়েবসাইটে এক বিবৃতি প্রকাশিত হয়।
বলা হয়, ফোন আলাপে চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন জ্যাক। এছাড়াও উভয় নেতা ধর্ম নির্বিশেষে সব মানুষের অধিকার রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, একটি সমৃদ্ধ, স্থিতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন জ্যাক সুলিভান। এছাড়া বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে সেগুলো মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথাও উল্লেখ করেছেন তিনি। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। গত 3 মাসেও চট্টগ্রাম বন্দরের কারশেডে পড়ে থাকা গাড়ির পর্যাপ্ত নিলাম না হয় ক্ষোভ জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। সকালে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন স্থাপনা পরিদর্শনের সময় কাস্টমস কর্মকর্তাদের কর্মকাণ্ডে বিরক্তি প্রকাশ করেন তিনি। একই সাথে আগামী 28 ফেব্রুয়ারির মধ্যে নিলাম প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেন। এ সময় তিনি বলেন, চট্টগ্রাম বন্দরকে গতিশীল ও আধুনিক করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। চাঁদপুরে জাহাজের চালক সহ 7 জনকে হত্যার ঘটনায় তদন্ত করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে বলেও জানান তিনি। 28 ফেব্রুয়ারির মধ্যে ওনারা এই সব অকশন দিয়ে নিলাম করে বিক্রি করে। এখানে শুধু আমাদের না, ইন্টারন্যাশনাল চোখও কিন্তু চট্টগ্রাম বন্দরের উপর আছে, বিকজ কত এফিসিয়েন্ট আমরা। আমাদের রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার রাইখালী ইউনিয়নের বালুখালী এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রাইখালী ইউপি চেয়ারম্যান মঙ্ক মার্মা। নিহত যুবলীগ নেতা ওবায়দুল্লাহ উপজেলার 2 নম্বর রাইখালী ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি। দলীয় নেতাকর্মীরা জানান, রাতে ওবায়দুল্লাহ কারিগরপাড়া বাজার থেকে নিজের দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে তাকে কুপিয়ে জখম করা হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় কারা জড়িত এবং পূর্বের কোনো শত্রুতা আছে কিনা এ ব্যাপারে পুলিশ ও দলীয় নেতাকর্মীরা কিছু জানাতে পারেনি। চট্টগ্রামের লোহাগাড়ায় দৈনিক পূর্বকোণ পত্রিকার সহ সম্পাদক ওমর ফারুক মাসুম হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামিরা এখনও গ্রেপ্তার না হয় ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলায় কর্মরত সাংবাদিক সমাজ। সকালে লোহাগাড়ার বটতলী মোটর স্টেশনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন লোহাগাড়া সাতকানিয়ার সকল সাংবাদিক। এ সময় বক্তারা বলেন, ওমর ফারুক মাসুমকে হত্যা চেষ্টা মামলার 4 দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনও আসামিদের গ্রেপ্তার করতে পারেনি, অথচ হত্যা চেষ্টার পর থেকে আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে। বক্তাদের দাবি, মামলার সব আসামি বিগত স্বৈরাচার সরকারের লালিত সন্ত্রাসী। অবিলম্বে সন্ত্রাসী হাবিব বাহিনীর সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে যদি পুলিশ ব্যর্থ হয়, তাহলে সাংবাদিক সমাজ থানা প্রাঙ্গণে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করবে বলেও হুঁশিয়ারি দেন তারা। সারা দেশে ঘন কুয়াশার সঙ্গে বইছে উত্তরের হিমেল হাওয়া। রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে পুরো এলাকা। দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। রাতে তাপমাত্রা কমলেও বেড়েছে শীতের দাপট। সকাল 6টায় পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা 9.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। কুড়িগ্রামে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। দিনাজপুরে 11.2 এবং পটুয়াখালীতে 14.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দিনাজপুরে কুয়াশার কারণে বোরো ধানের বীজতলার পরিচর্যা ও জমি প্রস্তুত বিলম্বিত হচ্ছে। শরীয়তপুরের ভোজেশ্বরে সংযোগ সড়কের অভাবে অলস পড়ে আছে আধুনিক নির্মাণশৈলীর একটি সেতু, অথচ এই সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে 6 বছর আগে। যাতায়াত ও কৃষি পণ্য পরিবহনে ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। শরীয়তপুরে ভোজেশ্বরের সাথে জবসা সংযোগ স্থাপনে 2016 সালে ব্রিজ নির্মাণের কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। 2018 সালে ব্রিজের নির্মাণ কাজ শেষ হলেও সংযোগ সড়ক নির্মাণ না করেই চলে যায় ঠিকাদারি প্রতিষ্ঠানটি। এরপর 2019 সালে 13 কোটি 21 লাখ টাকায় নতুন করে সংযোগ সড়ক নির্মাণ কাজ শুরু করে এলজিইডি। 2021 সালের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত তা শেষ হয়নি। ফলে কীর্তিনাশা নদীর ওপর নির্মিত 99 মিটার ব্রিজে নেই যান চলাচল। বাধ্য হয়ে নদী পারাপারে নৌকার উপর ভরসা করতে হচ্ছে স্থানীয়দের। 75 আগে আমাদের এই ব্রিজ কমপ্লিট হয়েছে। কমপ্লিট হলে কি আমাদের এখানে রাস্তা হয়নি। আমাদের জায়গাও দিছি রাস্তার জন্য, কিন্তু
তাতে কোনো কাজ হয় নাই। মানুষ সহজে চলাচল করতে পারে না, আর বৃষ্টির সময় তো এখান দিয়ে চলাচল করা অসম্ভব। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে ভূমি জটিলতায় সংযোগ সড়ক নির্মাণ সম্ভব হচ্ছে না। কিছু স্থাপনা থাকায় সেটা প্রশাসন থেকে অপসারণ করতে পারে নাই, না করার কারণে ঠিকাদার কাজ না করতে অনীহা প্রকাশ করে। পরবর্তীতে আমরা এটাকে ক্যান্সেল করে দিয়ে নতুন করে টেন্ডার আহ্বান করি। যদি এটা অনুমোদন হয় তাহলে আশা করি ডিসেম্বর জানুয়ারির মধ্যে আমরা এই ব্রিজটার অ্যাপ্রোচ শেষ হবে এবং এটা সফল পাবে লোকজন। যত দ্রুত সম্ভব ব্রিজের দুই পাশে সংযোগ সড়ক নির্মাণের দাবি এলাকাবাসীর। দীপ্ত বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার কথা প্রথমবারের মতো স্বীকার করল ইসরায়েল। স্থানীয় সময় সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে এই কথা জানান প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নেতৃত্বকেও ধ্বংস করবে ইসরায়েলি বাহিনী। গত 31 জুলাই ইরানের রাজধানী তেহরানে তাকে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের জন্য শুরু থেকেই ইসরায়েলকে দায়ী করে আসছিল ইরান ও হামাস। এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে গেল 24 ঘন্টায় 58 ফিলিস্তিনের প্রাণ গেছে, আহত হয়েছে আরও 84 জন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় সোমবার তার কার্যালয় থেকে জানানো হয়, জ্বরে আক্রান্ত হওয়ার পর বিলকে হাসপাতালে ভর্তি করা হয়। ওয়াশিংটন ডিসির জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে তাকে। বিল ক্লিন্টনের বয়স 78 বছর। এর আগে 2021 সালের অক্টোবরের রক্তে সংক্রমণের কারণে ক্লিন্টনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এছাড়া 2004 সালে 58 বছর বয়সে তার হৃৎপিণ্ডে অস্ত্রোপচার করা হয়। 1993 থেকে 2001 সাল পর্যন্ত 2 মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন বিল ক্লিন্টন। তিনি দেশটির দ্বিতীয় কম বয়সী প্রেসিডেন্ট। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। চাঁদপুরের 7 খুনের ঘটনাকে ডাকাতি হিসেবে দেখছে না পুলিশ, নৌযান শ্রমিকদের আলটিমেটাম। প্রথমবার খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় পৌঁছালো ট্রেন, দারুণ খুশি এই পথের যাত্রীরা। সারা দেশে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বেড়েছে শীত, পঞ্চগড়ে তাপমাত্রা নামল 9-এর ঘরে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40 এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।